টাইগাররা চাইলে সান্ত্বনা খুঁজতেই পারে। এই টুর্নামেন্টের অন্যতম টপ ফেভারিট ইংল্যান্ডের দিকে যদি একবার টাইগাররা তাকায় তাহলে নিশ্চিতভাবেই সান্ত্বনার এতটুকু জায়গা আছে। টপ ফেভারিট দলটা 3টা ম্যাচ খেলে একটা ম্যাচও জিতে নাই, বাড়ি ফিরে গেছে। ইংল্যান্ডের মতো দলের এইরকম অবস্থা হলে বাংলাদেশ তো কিছুটা সান্ত্বনা পেতেই পারে। অন্ততপক্ষে বৃষ্টির কল্যাণে একটা পয়েন্ট বাংলাদেশ পেয়েছে, একই সাথে অ্যাকাউন্টে ভারী টাকাই কিন্তু জমেছে। স্বাগত জানাচ্ছি এনেকবার টিভির স্পোর্টসে। মাহাদি আপনাদের সাথে আছি, আর আমার সাথে প্রতিদিনের মতনই আছেন আওয়ার ভেরি ওন মিস্টার এম কায়সার, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট এবং ক্রিকেট অ্যানালিস্ট। ধন্যবাদ মাহাদি এবং রমজান মোবারক। অনেক অনেক ধন্যবাদ কায়সার ভাই। আমাদের সাথে প্রতিদিনের মতো আছেন আবু হুরাইরা তামিম, আরও একজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক। তামিম ভাই, আপনাকেও স্বাগত। ধন্যবাদ মাহাদি, রমজান মোবারক। বাংলাদেশ কি পেল? বাংলাদেশ কি পেল এটা যদি আপনি বলতে বলেন তাহলে সবাই জানা যে বাংলাদেশ এখন কিন্তু পয়েন্ট টেবিলে ষষ্ঠ থেকে আপনার টুর্নামেন্টটা শেষ করেছে। এটা একটা বড় পাওনা কিন্তু এই ষষ্ঠ হওয়ার পেছনে কার অবদান, খেলোয়াড়দের না প্রকৃতির, এটা কিন্তু দেখার বিষয়। মানে প্রকৃতি চেয়েছে বাংলাদেশ দল 6-এ থাকুক এবং অন্য মানে আফগানিস্তান ইংল্যান্ডের তুলনায় অন্য টিমও এর পিছনে কাজ করেছে। রাইট। ইংল্যান্ড 3টা ম্যাচ খেলেছে, একটা ম্যাচও জিততে পারেনি, যার ফলে তারা 8ম স্থানে নেমে গিয়েছে এবং বাংলাদেশ বৃষ্টির কল্যাণে একটি পয়েন্ট পেয়ে রান রেটে পাকিস্তানকে পেছনে ফেলে 6ষ্ঠ স্থানে চলে এসেছে। তো এখানে প্রাপ্তিটা কিন্তু অনেক। মাঠে হয়তো আমরা প্রাপ্তি অর্জন করতে পারিনি, কোনো ম্যাচ জিততে পারিনি, ভালো খেলতে পারিনি, অ্যাকাউন্টটা কিন্তু অনেক সমৃদ্ধ হয়েছে। অবশ্যই অনেক বড় একটা প্রাপ্তি, যেখানে আপনি টুর্নামেন্ট খেলে 3,20,00,000 টাকা পাচ্ছেন, আর এখানে আপনি 6ষ্ঠ স্থান হয়ে 4,22,00,000 টাকা অতিরিক্ত যোগ হচ্ছে। তা আপনি এটা একটা বড় প্রাপ্তি যে 2টা টুর্নামেন্টের টাকা আপনি পেয়ে গেলেন একটা টুর্নামেন্টে, না ভালো না করি, এটা বড় প্রাপ্তি না? অবশ্যই আমি এটাকে একটা প্রাপ্তি হিসেবেই দিচ্ছি। কায়সার ভাই, তামিম ভাই বলতে এটা একটা বড় প্রাপ্তি না, তার কথার মধ্যে ইঙ্গিতটা আমি বুঝতে পারছি। আপনার কি মনে হয় আসলে কোনো কিছু না করে শুধুমাত্র বৃষ্টির কারণে একটা পয়েন্ট পেয়ে অলমোস্ট 7 কোটি টাকা নিয়ে বাসায় ফিরে আসাটা কি খারাপ নাকি? আমি কি এই কারণে বলছি যে আপনি কোনো একটা ম্যাচ জেতেননি, বৃষ্টির কল্যাণে আপনি একটা পয়েন্ট পেয়েছেন এবং মাঠে খুবই বাজে ক্রিকেটও খেলেছেন। সেটাই বললাম যে মাঠে 2টো ম্যাচ খেলেছেন, যে 2টো ম্যাচে আপনি চরম বাজে ক্রিকেট খেলেছেন, তারপর আপনার পকেটে নিয়ারলি আপনার 6.25 কোটি টাকার মতো জমা হয়ে গিয়েছে। তো আমি ভাবছি যে সাংবাদিকতা কেন করছি, ক্রিকেট কেন খেললাম না। আর ফিরে আপনার প্রশ্নের উত্তরে, আপনি যেভাবে বলছিলেন যে ইংল্যান্ড বাজে করেছে দেখে আমরা একটু সান্ত্বনা খুঁজছি, আমি আবার এটার সাথে পুরোপুরি একমত নেই। কারণটা হলো যে অন্যের দুঃখে দুঃখী না হয়ে আমি যদি সেখান থেকে সুখ খোঁজার চেষ্টা করি, তার মানেটা হলো যে আমার যে সমস্যাটা রয়েছে সে সমস্যা আমি জীবনে কোনোদিন সমাধান করতে পারবো না। আমি আসছি আপনার প্রশ্নের ডিটেল উত্তরে। ঠিক একই রকমভাবে আমি মনে করি যে অন্য দল কি বাজে আজ ফল করলো সেদিকে তাকিয়ে বাংলাদেশ সেখান থেকে সান্ত্বনা না খুঁজে বাংলাদেশ দল কি ভুলটা করেছে সেটা যেন সামনের টুর্নামেন্টে আর সেই ভুলটা রিপিট না হয়, সেভাবেই কিন্তু একটা সোল সার্চিং করার কথা, এবং সেটি সম্ভবত বাংলাদেশ দল করবে। আপনার বোর্ড সভা রয়েছে, সেই বোর্ড সভায় এই প্রসঙ্গটা নিশ্চয়ই উঠবে এবং পরের টুর্নামেন্টের আগে নিশ্চয়ই এই জিনিসটা বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের মধ্যে একটা আলোচনা হবে। সব কিছু মিলে বাংলাদেশ দল এই টুর্নামেন্ট থেকে যা চেয়েছিল কিছুই পায়নি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আর্থিকভাবে একটা কিছুটা লাভবান হয়েছে, কিছুটা না, বেশ ভালোভাবেই কিন্তু লাভবান হয়েছে। আর ওয়ারেজ আপনি দেখবেন যে ইংল্যান্ডের প্রসঙ্গটা যদি আপনি বলেন, ইংল্যান্ড কেন এরকম বাজে মানে খেলা খেললো বা কেন এরকম বাজে পারফরমেন্স হলো, তাতে আমি খুব একটা অবাক হয়েছি তা কিন্তু না। আপনি দেখবেন যে এই টুর্নামেন্টে খেলার আগে ইংল্যান্ড একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারতের সঙ্গে, সেখানে তারা কিন্তু একেবারে গোহারা হেরেছে, কোনো ম্যাচেই তারা কিন্তু আপনার কম্পিটিটিভ হতে পারেনি। সব কিছু মিলে তাদের যেরকম একটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একটা আত্মবিশ্বাসের প্রয়োজন ছিল, সেটাও তারা করতে পারেনি। আর অনেকে বলছেন যে আরও অনেক দল তো ব্যর্থ হয়েছে, তো জস বাটলারও এখানে সেই ব্যর্থতার তালিকার একজন ছিলেন। সবাই তো, কেউ তো পদত্যাগ করেনি, তো জস বাটলার কেন পদত্যাগটা করলেন? এর জন্য একটা উদাহরণই যথেষ্ট, সেটি হলো যে ইংল্যান্ড আপনি দেখবেন যে একটা নির্দিষ্ট গোল নিয়ে তাদের দলটাকে এবং ক্যাপ্টেনকে একটা মিশনে পাঠায়, সেটাতে তারা যদি ব্যর্থ হয় তাহলে সেখান থেকে তারা দ্বিতীয়বার আর কোনো চিন্তাটুকু করে না। ঠিক একই রকমভাবে জস বাটলার যদি এই জায়গা থেকে বা এই আপনার অধিনায়কত্ব থেকে সরে না দাঁড়াতেন, আপনি নিশ্চিত থাকতে পারেন যে তাকে সরিয়ে দেওয়া হতো, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড তাকে সরিয়ে দিত। সো সেই সরিয়ে দেওয়ার আগে সরে যাওয়াটা, এটা কিন্তু অনেক মর্যাদার একটা বিষয় রয়েছে। আর জস বাটলারের প্রসঙ্গটা যদি আপনি বলেন, আপনি দেখবেন যে তিনি গত 3টি বৈশ্বিক আসরে ক্যাপ্টেন্সি করেছেন।
একটাতে করেছিলেন 2023 আপনার ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে যেটা হয়েছে, সেখানে তারা ব্যর্থ হয়েছে চরমভাবে, অথচ তারা এর আগের টুর্নামেন্টে আপনার চ্যাম্পিয়ন দল ছিল। তো চ্যাম্পিয়ন দল যখন আপনার সেমিফাইনালে উঠতে পারবে না কোনো একটা বৈশ্বিক আসরে, তখন সেটা নিশ্চিতভাবে বড় ধরনের একটা ব্যর্থতা তাদের কাউন্ট করতে হবে। দ্বিতীয় ব্যর্থ হয়েছে কোথায় তারা, আপনার যে বিশ্বকাপটা আপনি নিজে কাভার করেছিলেন, বিশ্বকাপ 2024, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় যে টি-20 বিশ্বকাপ হয়েছিল, সেখানে তারা ব্যর্থ হয়েছে এবং দু ফরম্যাটেই ব্যর্থ হয়েছেন। আপনি ওয়ানডেতেও ব্যর্থ হয়েছেন, টি-20তে ব্যর্থ হয়েছেন। 2 বছর পরে আপনি আবার সেই ওয়ানডে ফরম্যাটে ব্যর্থ হলেন। তো এত ব্যর্থতা যখন হবেন, তখন সেখানে নিশ্চিতভাবে শুধু দল না, আমি মনে করি যে ক্যাপ্টেনেরও যে একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব তিনি ঠিকমতো পালন করতে পারেন না। এবং ইন দি মিন পিরিয়ডে তার অধিনায়ক হিসেবে শুধু না, তার ব্যাটসম্যান হিসেবে যে দায়িত্ব পালন করার কথা ছিল, সেটাও তিনি করতে পারেননি। সব কিছু মিলিয়ে আপনি তার যে সরে দাঁড়ানোর বিষয়টা, তাতে আমি মোটেও অবাক হইনি। এবং ইংল্যান্ড এই টুর্নামেন্ট থেকে আগে ভাগে যে বিদায় নিয়েছে, তাতেও আমি কিন্তু অবাক হইনি। অবাক হয়েছে শুধুমাত্র একটা বিষয়, সেটি হলো যে বাংলাদেশ কোনো ম্যাচ না জিতে 6.25 কোটি টাকা পেয়ে গিয়েছে। কায়সার ভাইয়ের সাথে আমি একটু যোগ করি যে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের কথা বলেন আপনি, তিনি অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে। এখানে পাশাপাশি আমি বাংলাদেশের অধিনায়কের কথা বলি, আমাদের শান্ত কিন্তু ম্যাচ শেষে, টুর্নামেন্ট শেষে বলেছে যে আমাদের এখানে লো স্কোর করেও ভারতের মতো দল, নিউজিল্যান্ডের মতো দলকে তাদেরকে জয়ের জন্য অপেক্ষায় রাখতে হয়েছে, তাদেরকে 46.123 বল পর্যন্ত খেলানো হয়েছে। এটা একটা আপনার সে প্রাপ্তি হিসাবে সে এতেই সন্তুষ্ট। তো আমাদের অধিনায়ক যদি এতে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমাদের আগানোর অবস্থাটা আর কোথায় থাকে? সে তো ক্লিয়ার, সে যতটুকু খেলেছে তার স্যাটিসফাইড, তাহলে আমরা কীভাবে আগাবো? আমার কিন্তু এই প্রশ্নটা থেকে যায়। রাইট। এবং তামিম ভাই, আমি যদি এইভাবেও বলি যে যেহেতু একটা নির্দিষ্ট লক্ষ্যে ইংল্যান্ড দলকে পাঠানো হয়, এটা ওয়েন মর্গানের কাঁধে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল 2015 সালের পরে, 2019-এ গিয়ে তারা ওয়ার্ল্ড কাপ জিতে সেটা এক্সিকিউট করেছে। এই যে প্রসেসটা, যেহেতু আমাদের কোনো প্রসেস নাই, সুতরাং আমাদের ক্যাপ্টেন যে কোনো সময় যে কোনো কথা বলতেই পারেন, যে কোনো জায়গা থেকে প্রাপ্তি খুঁজতেই পারেন, যে কোনো কিছুর একটা লেম এক্সকিউজ দাঁড় করাতেই পারেন, তাই না? সোজা বুঝি যে আপনি যখন মাঠে খেলে আপনি পারফর্ম করে বা না করে, আপনি যখন অর্থ উপার্জন করবেন, আপনি সম্মান নেবেন, সব কিছু দেশের সব কিছু ব্যবহার করবেন, সব কিছু নেবেন, সেই ক্ষেত্রে আপনাকে দায়বদ্ধতা থাকতে হবে। আপনাকে জবাবদিহিতামূলক একটা জায়গা তৈরি করতে হবে, যেখানে খেলোয়াড়দের, কোচদের এবং কোচিং স্টাফদের জবাবদিহিতা করতে হবে, যেটা কিন্তু এখন কিন্তু পাকিস্তান টিমও ব্যর্থ হয়েছে। পাকিস্তান টিমকে কিন্তু আপনার এই সমালোচনার জন্য আপনার সংসদে আলোচনা হবে। তা আমাদেরও মনে হয় একটা জবাবদিহিতার জায়গা থাকা দরকার। এক্স্যাক্টলি। কায়সার ভাই, এই যে টুর্নামেন্টগুলো হয়, আমরা দেখি যে ক্রিকেটাররা ফিরছেন, মানে আমি জানি না, মানে প্রচুর শপিং এবং বড় বড় লাগেজ। আমাদেরকে ট্যুরগুলো এখন এই লাগেজ কেন্দ্রিক হয়ে যাচ্ছে, যে আমরা টুর্নামেন্টে যাব, খুবই বাজে খেলে, তারপরে আমরা খুব আরামদায়ক, এই যেরকম টাকা পয়সা যখন হাতে থাকবে, প্রচুর শপিং করে বাসায় চলে আসবো। না, আমার মনে হয় যে এটার সাথে ক্রিকেটিং কোনো বিষয় জড়িত নয়। আপনি যখন দেখুন, আপনি তো আর নিশ্চয়ই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর কাঁদতে কাঁদতে আর ফিরবেন না, বা চোখের টিস্যু পেপার, হাতের টিস্যু পেপার নিয়েও ফিরবেন না। সো আপনাকে জীবনের মতো করে কাটাতে হবে। এ কারণে আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে আপনার একটা সমস্যা থাকবে, সমস্যাটা আপনি কত স্মার্টলি হ্যান্ডেল করতে পারছেন যাতে এই সমস্যাটা নেক্সটে আর না হয়, সেটার উপর নির্ভর করবে যে আপনার জীবন দর্শন এবং আপনার সব কিছু কত স্মার্ট এবং আপনি কত সুন্দর করে এই সমস্যাটার মানে কাটিয়ে উঠতে পারছেন। আর যদি আপনি একটা টুর্নামেন্টে ব্যর্থ হলেন এবং কাঁদতে কাঁদতে থাকলেন এবং কোনো মতেই বাচ্চাদের মতো বা ছেলে মানুষের মতো আচরণ করেন, তখন দেখবেন আপনি এগোতে পারবেন না। আর আপনি যে শপিংয়ের কথা বলছেন, আই হ্যাভ নো আইডিয়া। আমি ঠিক জানি না যে তারা কি শপিং করেছেন না করেছেন, এবং সেটা আমার ক্রিকেটিং সাবজেক্টের মানে সাংবাদিকতার পার্টও আমি মনে করি না। আমি একটা জিনিসই মনে করি যে ক্রিকেটাররা মাঠে যদি পারফরমেন্স করতে পারেন, তাহলে দেখবেন যে অনেকে হয়তো বলবে যে ক্রিকেটাররা এই যে শপিং করেছেন, এই শপিংয়ের ব্যাগটা আমি নিজে বাসায় কাঁধে তুলে নিয়ে তার বাসায় পৌঁছে দেই। সো ক্রিকেটারদের কাছ থেকে মানুষ যে জিনিসটা চায়, সেটা হলো পারফরম্যান্স, এবং সেটাই আমরা দিতে পারছি না। আমি প্রশ্নটা তুলেছি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ট্রল দেখেছি, ট্রল থেকে আসলে বললাম এটা আসলেই সাংবাদিকদের আলোচনার বিষয় না, তারপরেও গণমাধ্যমে আমি একটু ব্যাখ্যায় যাই। সেটা হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কিছু লিখতে পারেন, কারণ সেখানে তো আপনার কোনো বাইন্ডিংস নেই এবং সেখানে কোনো এডিটিংও করতে হয় না। সো সেখানে যে তার মনের ইচ্ছাটুকু প্রকাশ করে ফেলেন। তবে মনে রাখতে হবে যে আমি যাকে ট্রল করছি তারও কিন্তু ফ্যামিলি রয়েছে। সেই ট্রলটা যদি ঠিক উল্টোভাবে আমার ক্ষেত্রে আসে, তখন আমি সেই মানসিক অবস্থাটা আমার কেমন হবে, সেই জায়গায় যদি আমি নিজেকে দাঁড় করাই, তখন দেখবেন যে আমি সরাসরি কাউকে বাজে আচরণ করার বা ট্রল করার থেকে কিছুটা তো হলেও বিরত থাকবো। সো একটা জিনিস সবসময় আপনাকে মনে রাখতে হবে যে সহনশীলতা। আপনি কোনো সমস্যায়, আমি মনে করি না যে পৃথিবীর চিরস্থায়ী, কোনো ঝড়ই কিন্তু আপনার কিন্তু চিরস্থায়ী, বাট সেই সঙ্গে মনে রাখতে হবে যে অনেক ঝড় অনেক কিছু পরিষ্কার করে দেয়, অনেক ঝড় অনেক নতুনের তৈরি করে দেয়।
তো এখান থেকে আমরা এই সোল সার্চিং থেকে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমরা নিতে পারি, যে এই ব্যর্থতা থেকে বাংলাদেশ দল যদি ঘুরে দাঁড়াতে পারে এবং পরের টুর্নামেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজে যদি ভালো করতে পারে বা পরের বৈশ্বিক আসরে যদি আমরা ভালো একটা ফলাফল করতে পারি, তাহলে দেখবেন যে এই শিক্ষাটা কাজে লাগানো যেতে পারে। আমরা খুব স্বল্প মেয়াদী চিন্তা করি। এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে আমাদের অধিনায়ক কে থাকবেন, সহ অধিনায়ক কেউ থাকবেন, সেটা কিন্তু দুদিন আগে বা এক সপ্তাহ আগে আমরা হয়তো জানতে পেরেছি। অথচ এটা কোনো মতেই হওয়া উচিত না। 2015 বিশ্বকাপ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যেটা হয়েছিল সেটা আমি নিজে কভার করেছিলাম। সেই বিশ্বকাপে মাইকেল ক্লার্ক যখন ওয়ার্ল্ড কাপ জেতার পরে তিনি ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন এবং সেদিনই পরের 4 বছরের জন্য অধিনায়ক কে হবে স্টিভেন স্মিথ সেটা অস্ট্রেলিয়া ঘোষণা করেছিল। অর্থাৎ এই যে চ্যাম্পিয়নশিপটা আমরা জিতলাম তাতে আমরা কিন্তু কমপ্লাসেন্ট না। অস্ট্রেলিয়া কিন্তু আপনি তৃপ্ত হয়ে যায়নি, তারা মনে করেছে যে আমাদের সামনে নতুন আরেকটা চ্যালেঞ্জ এসেছে, একটা সাফল্য আরেকটা সাফল্যকে ধরার জন্য যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার পথে এগোনোর এটাই হলো গিয়া পারফেক্ট ওয়েতে, যে আপনি পরের 4 বছরের জন্য কাউকে দায়িত্ব দিয়ে দিলেন, প্ল্যান তৈরি করে দিলেন, সেই অনুযায়ী তিনি এগোবেন। কিন্তু আপনি তাকে যদি বলেন যে না তুমি নেক্সট 2টো সিরিজে করবে, তারপর তোমাকে দেখে আরেকজনকে আমরা ঠিক করব, এটাতে আপনি কখনোই এগোতে পারবেন না। ক্রিকেটে আপনাকে রাতারাতি সাফল্য আসবে না, আপনাকে অবশ্যই 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 দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে। আর তামিম ভাই যে কথাটি বললেন সেটার সাথে আমি অবশ্যই একমত। ইউ মাস্ট নিড অ্যাকাউন্টেবিলিটি। আপনি যাকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন তিনি দায়িত্ব পালন করতে পারছেন কিনা, বা যে ক্রিকেটারকে যে দায়িত্বটা দেওয়ার দায়িত্ব নিয়ে খেলার কথা ছিল সেটা তারা পালন করতে পারছেন কিনা, সেটাও কিন্তু আপনার জবাবদিহিতার মধ্যে আওতায় আনতে হবে। শুধু তাদেরকে না, আমি মনে করি যে পুরো টিম ম্যানেজমেন্টকে একটা সুনির্দিষ্ট জবাবদিহিতার মধ্যে অবশ্যই আনতে হবে। তাহলে আপনি দেখবেন যে সবাই তার কাজের প্রতি একটা বাড়তি এক ধরনের তাগিদ বা দায়িত্বটা অনুভব করবেন। এটা যদি না করেন তাহলে আপনি দেখবেন যে আমি গেলাম, টস করলাম, ম্যাচ জিতলাম বা হারলাম, চলে আসলাম, তারপরে আমি অপেক্ষায় থাকলাম। ক্রিকেট এত সিম্পল খেলা, কিন্তু সেই সিম্পল খেলাটার মধ্যে আবার অনেক জটিল দর্শন রয়েছে। তো সব কিছুকে আপনি একীভূত করে তারপর এগোতে হয়। রাইট তামিম ভাই, এই মুহূর্তে একটা বড় ম্যাচ চলছে আসলে, যেখানে ইন্ডিয়া খেলছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই গ্রুপটাতে কোন দল 1 নম্বর হবে, কোন দল 2 নম্বর হবে, অলরেডি 2টা দলের সেমিফাইনাল আগে নিশ্চিত হয়ে গেছে, শুধু 1 আর 2 এর স্পটের জন্য তারা লড়াইটা করছে। আমরা 4টা দল পেয়ে গেছি, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, ওই পাশ থেকে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের সেরা 4টা দলই আসলে প্রোগ্রেস করেছে সেমিফাইনালে। এই 4টা দলকে আপনি কোন দলকে আসলে কোন জায়গায় রাখতে চান সামর্থ্য এবং শক্তির বিচারে? কাকে আপনি চ্যাম্পিয়ন দেখছেন? 4টা দলই শক্তিশালী এবং 4টা দলই যে কোনো সময় ম্যাচ জিতে যাওয়ার, যে কোনো মুহূর্ত থেকে, যে কোনো পজিশন থেকে জিতে যাওয়ার ক্ষমতা রাখে। আর এই 4টা দলের মধ্যে আমি যদি এগিয়ে রাখতে চাই, আমি অবশ্যই অস্ট্রেলিয়া এবং ভারতকে এগিয়ে রাখবো। একজনকে রাখেন, 2জনকে তো সবাই রাখে। আমি ফাইনালিস্ট 2জনের কথা বলতেছি, ফাইনালে যাওয়া ফাইনালের কথা বলবো। আরেকটা কথা আমি আপনার সাথে নিউজিল্যান্ডকে আপনি খুব একটা গণায় ধরছেন? হ্যাঁ, অবশ্যই গণায় ধরতেছি, বাট নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে আমরা বরাবর যেটা দেখে আসি, তারা ম্যাক্সিমাম টুর্নামেন্টে, এইসব বড় টুর্নামেন্ট সেমিফাইনালিস্ট, তারা সেমিফাইনাল পর্যন্ত, তারপর কেন যেন তার ফাইনালে যেতে পারে না। এই প্রেডিকশন থেকে আমি ওই অস্ট্রেলিয়াকে, ভারতকে এগিয়ে রাখছি, কিন্তু তারা কিন্তু অবশ্যই শক্তিশালী দল। আরেকটা কথা একটু আমি যে কায়সার ভাইয়ের সাথে একটু আগে যে যোগ করতেছি আপনার সাথে, যেটা আপনি বলতেছিলেন যে লাগেজ নিয়ে বাজার করে নিয়ে আসে বা মার্কেটিং করে নিয়ে আসে, ভারতের একটা ক্রিকেটারও কিন্তু আপনার 28টা লাগেজ ভরে মার্কেটিং করে নিয়ে আসছিল, কিন্তু তারা কিন্তু 28টা লাগেজ নিয়ে মার্কেটিং করার পর তাদের পারফরমেন্সে কোনো কিন্তু বিন্দুমাত্র কোনো পরিবর্তন আসেনি। তার পারফরমেন্স কিন্তু করে গেছে মাঠে। তো লাগেজ বা বাজার করা বা মার্কেটিং করা কিন্তু কোনো ব্যাপার না। আপনি মাঠে কি করতে পারলেন, মাঠে যদি আপনি ভালো খেলেন, 28টা কেন, আপনি 100 লাগেজ নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। আপনাকে বোর্ড তার অতিরিক্ত ওজনের বিল দিবে আপনি যদি ভালো খেলেন। রাইট। আর যদি ভালো না খেলতে পারেন তখন আপনার মার্কেটের কথা উঠে আসবে। কাদের ভাই, তামিম ভাই যেই কথাটা বলেছে আমি আসলে তার সাথে একমত, যে একটা ওয়ার্ল্ড কাপ জিতে আসলে, একটা ট্রফি জিতে আসলে সেখানে কোনো কিছুরই আসলে হিসাব থাকে না। ট্রফিতে একটা দল জিতবে, 4টা দল সেমিফাইনালে উঠেছে। তামিম ভাই বলছিলেন সে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবে। আপনি যদি 4টা দলের সামর্থ্য এবং শক্তির জায়গাটা খুব ছোট্ট করে আমাদেরকে বলেন, দুর্বলতার জায়গা বলেন, এবং আপনি কোন দলটাকে এগিয়ে রাখছেন? খুব সম্ভবত এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে কোন 4টা দল সেমিফাইনালে উঠবে, আপনি একটা প্রশ্ন করেছিলেন, সেখান থেকে আমি এই গ্রুপ থেকে ভারত এবং নিউজিল্যান্ডের কথাটাই বলেছিলাম। আর যেহেতু পাকিস্তান তারপরে আয়োজক ছিল, তারপরও আমি এই 2টো দলকেই বলেছিলাম, আমার সেই হিসেবটা মিলে গিয়েছে। এবং ওই দল থেকে আমি বলেছিলাম অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কথা, সেখানে পুরোপুরি মেলেনি। অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা সেখান থেকে উঠেছে। আপনি যদি দেখেন তাহলে এই 4টা দলই আপনি পারফেক্ট ক্রিকেট খেলে কিন্তু এখানে এসেছে, কোনো আইরিফাইরি ক্রিকেট খেলে কিন্তু আসেনি, বা হিসেবের বাইরে কিন্তু আপনি যে ছিল তারা তা কিন্তু না। বিশেষ করে ইন্ডিয়া তো অবশ্যই,
ইন্ডিয়া ধরেন আপনি যে কায়দায় মানে তাদের মূল বোলার আপনার জাসপ্রীত বুমরা এই টুর্নামেন্টে নেই, কিন্তু তারপরও তারা সেই অভাবটা বুঝতে দিচ্ছে না এবং তারা দুর্দান্ত ভঙ্গিতে প্রথম দুটো ম্যাচ জিতেছিল গ্রুপ পর্যায়ে, সবগুলো ম্যাচই তারা এক্সেলেন্ট কায়দায় খেলে এসেছে এখন পর্যন্ত। আর এখন তারা যে পর্যায়ে আজকে যে ম্যাচটা তারা খেলছে, এই ম্যাচে আপনি দেখবেন যে তারা একটা পরীক্ষা নিরীক্ষার সুযোগটা করার একটা সুযোগ পেয়েছে। এই ম্যাচ কিন্তু দু দলের জন্য ইম্পর্টেন্ট সেই অর্থে না, কারণ তাদের সেমিফাইনালের টিকিট কাটা হয়ে গিয়েছে। এখন বিষয়টা হলো যে তারা সেমিফাইনালে কাকে চুজ করবে সেটা দেখে নেওয়ার একটা বিষয়টা রয়েছে। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট চারটা দলই এই টুর্নামেন্টে খেলছে এখন পর্যন্ত। আর সেমিফাইনালের লাইন আপটা যদি কথা আপনি যদি আমাকে বলতে বলেন, তাহলে আমি এগিয়ে রাখবো, ভারত অবশ্যই এগিয়ে রয়েছে সব কিছু মিলে এখান থেকে। আরেকটা কারণে ভারতকে এগিয়ে রাখতে হবে, তারা এখন পর্যন্ত শুধুমাত্র একটা দল হিসেবে একই ভেন্যুতে খেলছে, কোনো ট্রাভেল ঝক্কি তাদেরকে করতেও হবে না গোটা টুর্নামেন্টে, রাইট, ট্রাভেল ঝক্কি পোহাতে হয়নি তাদেরকে একই উইকেটে যখন খেলবেন, একই কন্ডিশনে যখন খেলবেন, তখন সেটাতে আপনার হোম কন্ডিশনের মতো হয়ে যায়, এইটার সাথে আপনি অনেক বেশি সাজস্য হয়ে যান। ঠিক আমরা এখন এই পরিবেশে এই যে এনিগমা টিভির স্পোর্টসে যেরকমভাবে লম্বা সময় ধরে একটা প্রোগ্রাম করছি, আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা খুব বেশি অ্যাফিলিয়েটেড হয়ে গেছি এটার সাথে এবং আমাদের সিঙ্ক্রোনাইজেশনটা খুব সুন্দর হচ্ছে। ঠিক একইভাবে সেই ক্রিকেট দলও ভারতও কিন্তু আপনার দুবাইতে এই সুযোগটা পেয়েছে। এটি গেল ভারতের একটা বিষয়। আর নিউজিল্যান্ডের কথা যদি আপনি বলেন, আমি বলবো যে নিউজিল্যান্ডের সাফল্য নির্ভর করবে অনেক অংশে এখানে কেন উইলিয়ামসের পারফরমেন্সের উপর। গত দুটো ম্যাচে তিনি কিন্তু ভালো পারফরমেন্স করেননি, তবে তিনি বিগ ম্যাচের প্লেয়ার, নিশ্চিতভাবে আমি বলতে পারি তিনি বিগ ম্যাচের প্লেয়ার। তিনি যদি আপনার সেমিফাইনালে ভালো পারফরমেন্স করতে পারেন, তাহলে এই নিউজিল্যান্ডকে আমি ফাইনালে দেখছি। আর ওপাশ থেকে যদি আপনি বলেন অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে থেকে কোন দু দল যাবে, সেটাও নির্ভর করছে আপনি লাইন আপটা কার সাথে হবে। তবে আমি চাইবো এই টুর্নামেন্টে ফাইনালটা যেন অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার হয়। অস্ট্রেলিয়া ইন্ডিয়া 2023-এর মতো আরো একবার, আমি জানি না যে তারা সেমিফাইনালে হয়তো মুখোমুখি হয়ে যেতে পারে, সেই সুযোগটা আছে। অনেক অনেক ধন্যবাদ কায়সার ভাই, তামিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকের এপিসোডটা অন্ততপক্ষে শেষ করছি এনিগমা টিভির স্পোর্টস। আগামী ব্র্যান্ড নিউ এপিসোডে আবারও দেখা হয়ে যাবে। অবশ্যই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির চুলচেরা বিশ্লেষণ নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এনিগমা টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।